আজকের গল্প শুক্লা চতুর্দশীর চাঁদ। গল্প লেখক চণ্ডীচরণ দাস। ম্যাট্রিমোনিয়াল সাইটে মেয়েটির ছবি ও বিবরণ দেখে বেশ পছন্দ হয়ে গিয়েছিল সমীরণের। বয়স 24, বিএ পাস, ফর্সা দোহারা চেহারা, প্রফেসর বাবার একমাত্র মেয়ে, আবার গান বাজনারও চর্চা করে। যে কজন মেয়ের সন্ধান পেল তার মধ্যে সব থেকে বেশি চোখে লাগলো এই মেয়েটিকে। কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে ওপার থেকে ভেসে এলো মহিলা কণ্ঠ। কে বলছেন? আমার নাম সমীরণ চক্রবর্তী। ম্যাট্রিমোনিয়াল সাইটে এই নাম্বারটা পেয়ে ফোন করছি। আপনি কি দেবপ্রিয়া দত্ত বলছেন? হ্যাঁ, বলুন। আমি আপনার ব্যাপারে আগ্রহী ছিলাম। আপনার বিবরণ ও ছবি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, তারপর বলছি। ঠিক আছে, পাঠাচ্ছি, ধন্যবাদ বলে সমীরণ লাইন কেটে দিল। তারপর নিজের ব্যাপারে সব কিছু দিয়ে একটা ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। পাঠানোর ঘন্টা 2 পরেই এলো মেয়েটির ফোন। আমি দেবপ্রিয়া দত্ত বলছি। আমরা কি একবার সাক্ষাৎ করতে পারি? অবশ্যই, বলুন কবে কোথায় দেখা করলে আপনার সুবিধা হয়? আগামীকাল বিকেলে গড়িয়ার আমিনিয়া রেস্টুরেন্টে আসতে পারবেন? হ্যাঁ, পারবো। কাল তাহলে বিকেল 4টেয় আসছি। আপনি কি একাই আসবেন, না আরও কেউ আসবে? আর কেউ নয়, আমি একাই আসব। ঠিক আছে, তাহলে এখন রাখছি বলে সমীরণ ফোন রেখে দিল। তারপর কাল 4টের জন্য আমিনিয়ায় 2টো সিট বুক করলো। পরদিন সমীরণ যথাসময়ে পৌঁছে গেল আমিনিয়ায়। কিছুক্ষণ পর মেয়েটিকে ঢুকতে দেখে সমীরণ উঠে দাঁড়িয়ে ইশারায় ডাকল। দেখল মেয়েটি সত্যি দেখতে শুনতে ভালো, লম্বা চুল, শরীরে গয়নার আধিক্য বা সাজগোজের বাহার নেই। শাড়ি ব্লাউজে চিরাচরিত বাঙালি পোশাকে সুন্দর আভিজাত্যপূর্ণ লাগছে। চমক ভাঙল মেয়েটির কথায়। আমাকে কি দেখতে খুবই খারাপ লাগছে? না না, শাড়িতে সত্যি সুন্দর লাগছে আপনাকে। আপনি এই পোশাক পছন্দ করেন? অবশ্যই, মেয়েটি মৃদু হেসে বলল। শুনে খুশি হলাম। আমারও এই রকমই পোশাক ভালো লাগে। ওয়েটার অর্ডারের জন্য এসে দাঁড়িয়েছিল। সমীরণ জিজ্ঞাসা করল, বলুন কি খাবেন? স্রেফ 1 কাপ কফি। মুহূর্ত পরে কফি আর কিছু স্ন্যাক্স এসে গেল। কফির কাপে চুমুক দিতে দিতে শুরু হলো দুজনের আলাপন। পরস্পরকে চেনা জানার পালা। দেবপ্রিয়া বলল, আমাদের 3 জনের সংসার, মা বাবা আর সে। বাবা শীঘ্রই রিটায়ার করবে। বিএ পাশ করার পর এখন সে গান নিয়েই আছে। অন্যদিকে সমীরণ বলল, তারও মা বাবা, 1 ভাই আর 1 বোন আছে। তার সরকারি চাকরি, যাদবপুরে নিজেদের বাড়ি। ধীরে ধীরে আলাপ জমে উঠল। আবার অর্ডার হলো 2য় কাপ কফির। আধ ঘন্টা পরে যখন তারা সিট ছেড়ে উঠল, কে বলবে তাদের আজই প্রথম পরিচয়। মনে হবে যেন অনেক দিনের চেনা। চলে যাওয়ার সময় ঠিক হলো পরের রবিবার বিকেলে তারা নন্দনে দেখা করবে। পরের রবিবার বিকালে নন্দনে পৌঁছে সমীরণ দেখল দেবপ্রিয়া এসে গেছে। দুজনে গিয়ে ঝিলের পাশে একটা বেঞ্চে বসলো। হকারের কাছ থেকে 2 কাপ কফি নিয়ে খেতে খেতে শুরু হলো গল্প। কথা বলতে বলতে হঠাৎ দেবপ্রিয়া জিজ্ঞাসা করল, তোমার শার্ট প্যান্ট খুবই সাধারণ লাগছে। ভালো শার্ট প্যান্ট নেই? আছে, এটা হাতের কাছে পেলাম তাই পরে চলে এসেছি। কি কোম্পানির ওটা? কে জানে, হবে কোনো কোম্পানির। সে কি, তুমি ভালো ব্র্যান্ডের কাপড় চোপড় কেনো না? না, হাতের কাছে যেটা ভালো পাই তাই নিয়ে নিই। আর তোমার জুতো, ওটা কোন কোম্পানির? ওটা আমাদের বাড়ির কাছে সিলেদার্সের দোকান থেকে কেনা। ওটাও লোকাল, কিন্তু আজকাল তো সবাই ভালো ব্র্যান্ডের পোশাক আর জুতো কেনে। ওটা স্ট্যাটাস সিম্বল। দেখো, ব্র্যান্ডের পিছনে দৌড়ানো নিরর্থক। আর স্ট্যাটাস কারো পোশাকের ব্র্যান্ডের উপর নির্ভর করে না। ওটা নির্ভর করে তার রুচি, নীতিজ্ঞান ও কাজকর্মের উপর। বাহ, সুন্দর বলেছ তো। দেবপ্রিয়া হাসল। তাহলে লোকে ওভাবে বড়লোকি চাল দেখায় কেন?
বলে এসব না করলে নাকি সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায় না। ভুল বলে, সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায় নিজের কাজকর্মের গুণে, শিক্ষা দীক্ষার জোরে, দামি পোশাক পরে নয়। তাছাড়া মানুষের সামর্থ্য অনুসারে চলা উচিত, ধার করে ঘি খাওয়া ঠিক নয়। কেন? তুমি তো ভালোই চাকরি করো, তোমার তো কোনো কিছুর অভাব নেই। তবুও সামর্থ্য থাকলেই বাজে খরচ করতে হবে নাকি? সমীরণ তাকে থামিয়ে দিয়ে বলল, তাহলে কিন্তু ভবিষ্যতে কষ্টই ভোগ করতে হয়। কেন? মেয়েকে স্ট্যাটাস রক্ষার পিছনে বাজে খরচ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয়। মানুষের জীবনে কখন কি বিপদ আসে ঠিক নেই, সঞ্চয় না থাকলে তখন বিপদে পড়তে হয়। আর তোমার যার সঙ্গে বিয়ে হবে সে যদি উল্টোটা হয়, যদি সে অন্যরকম ভাবে, যদি সে শপিং করতে ভালোবাসে, তাকে তার ভুলটা ধরিয়ে দিলে সেও নিশ্চয়ই বুঝবে। আর যদি না বুঝতে চায়, তাহলে বুঝবো তার স্বামীর প্রতি সত্যিকারের ভালোবাসা নেই। বাবা, তোমার সঙ্গে কথায় পেরে ওঠা মুশকিল, দেবপ্রিয়া মৃদু হেসে বলল। গল্প করতে করতে কখন সন্ধ্যা পার হয়ে গিয়েছিল দুজনে বুঝতে পারেনি। হঠাৎ খেয়াল হলো দুই কপতিকে ঘড়ি দেখে সময় বলতে দেখে দেবপ্রিয়া বলে উঠল, চলো এবার ওঠা যাক। আর একটু বসো না। সমীরণের গলায় আবদারের সুর। কিন্তু বসলে তোমারই তো ক্ষতি। তোমার সান্ধ্য আসরের ইয়ার বন্ধুরা হয়তো তোমার অপেক্ষায় বসে আছে। না না, আমার কোনো ইয়ার বন্ধু অপেক্ষা করে বসে থাকবে না। আর আমি কোনো সান্ধ্য আসরেও বাইরে যাই না। সে কি? তাহলে কি অফিস থেকে ফিরে ঘরেই আসর বসাও? ওসব আসর বসানো আমি পছন্দ করি না, আর সময়ও নেই। তাহলে কি করো অফিস থেকে ফিরে? অফিস থেকে এসে আগে ঘরের কোনো কাজ আছে কি না দেখি, তারপর লাগি নিজের কাজে। নিজের আবার কি কাজ? আমার একটু লেখালেখির বাতিক আছে, অন্য সময় তো সুযোগ পাই না। তাই অফিস থেকে ফিরে আর রাতে শোবার আগে একটু বিদ্যাদেবীর আরাধনা করি। কিন্তু বিয়ের পরে তো সে সুযোগ পাবে না, তখন তো বউকে সময় দিতে হবে। তখন কি করবে? সে আমি ঠিক সময় বের করে নেব। হঠাৎ দেবপ্রিয়া দেখল একটা ভিখারি মেয়ে আর একটা ছোট ছেলের হাত ধরে ভিক্ষা চাইছে সবার কাছে, কিন্তু বেশিরভাগ লোকই তাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে। দু একজন ভিক্ষা তো দিলই না, উল্টে নানা রকম মন্তব্য ছুড়ে দিল। মেয়েটি তাদের কাছে আসতে সমীরণ তাকে জিজ্ঞাসা করতে লাগলো, লেখাপড়া জানে কি না, মা বাবা থাকতে ভিক্ষা চাইতে এসেছে কেন, ছেলেটি তার কে হয়, ইত্যাদি। শেষে পকেট থেকে 10 টাকা বের করে দিল। অমনি মেয়েটি বলে উঠল, বাবু আর কিছু দিন না, দুপুরে দুজনে কিছু খাইনি, ভাত খাবো। সমীরণ একবার তাকালো তার মুখের দিকে, তারপর একটা 50 টাকার নোট বের করে তাকে দিতে মেয়েটি তাকে প্রণাম করে চলে গেল। দেবপ্রিয়া অবাক হয়ে দেখছিল তার কাণ্ড কারখানা। কেন ওকে অতগুলো টাকা দিলে? টাকাটা বেকার নষ্ট হলো তোমার। এরকম করলে সঞ্চয় করবে কি করে? বলে মৃদু হাসল। সঞ্চয় তো করলামই, অপচয় তো হয়নি। সমীরণও হেসে হেসে বলল, কি করে? গরিব দুঃখীকে দান করে একটু পুণ্য সঞ্চয় করলাম। কিন্তু ও যে সত্যি কথা বলছে তার ঠিক কি? সেটা মুখ চোখ দেখেই বোঝা যায়। আর যদি মিথ্যা বলেও, তবু ওরা তো দুঃখী। আমার থেকে টাকাটা ওর বেশি প্রয়োজন। দেবপ্রিয়াকে অবাক হয়ে তার কথা শুনতে দেখে সমীরণ জিজ্ঞাসা করল, কি দেখছো এমন করে? দেখছি তোমাকে। আরও বেশ কিছুক্ষণ গল্পগুজব করে দুজনে উঠে পড়ল। পার্কে ময়দানে দেখা সাক্ষাৎ ছাড়াও ফোনে এখন দুজনে নিয়মিত কথাবার্তা হয়। বেশিরভাগ দিন দেবপ্রিয়ায় ফোন করে রাতের দিকে। কিছুক্ষণ পর হঠাৎ একদিন তার ফোন না পেয়ে পরদিন সকালে সমীরণ ফোন করল। কাল কেন ফোন করেনি জিজ্ঞাসা করতে দেবপ্রিয়া বলল, বাবা হঠাৎ সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছে, তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সমীরণ শশব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, আঘাত কী রকম? এখন কেমন আছে? কাল ডাক্তার দেখিয়ে এক্স রে করিয়ে এসেছি, আজ রিপোর্টটা আনবো।
প্রয়োজন হলে হয়তো প্লাস্টার করতে হতে পারে। এরকম একটা ব্যাপার, অথচ আমাকে একটাবার জানালে না। তোমাকে আর বিরক্ত করতে চাইনি। কি করে জানলে আমি বিরক্ত হব? এটা মোটেও ঠিক কাজ করনি। তোমাদের বাড়ির ঠিকানাটা দাও, আমি এক্ষুনি আসছি। কিন্তু তোমার তো অফিস আছে। অফিস আগে নয়, বাবার চিকিৎসাটা আগে। অফিসে আর যাব না। এই বলে ঠিকানাটা নিয়ে সমীরণ ঘণ্টাখানেকের মধ্যে দেবপ্রিয়াদের বাড়িতে পৌঁছালো। গিয়ে দেখলো সে বাবাকে নিয়ে আগেই ডাক্তারের কাছে চলে গেছে। দেবপ্রিয়ার মা বসতে বলল, কিন্তু সে শুনল না। ঠিকানাটা নিয়ে চলে গেল নার্সিংহোমে। গিয়ে দেখে তারা ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়িয়ে। জিজ্ঞাসা করতে দেবপ্রিয়া বলল, ভাগ্য জোরে হাড় ভাঙেনি, ডাক্তার কিছু ওষুধপত্র দিয়ে দিয়েছে, বলেছে এতেই কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তারপর একটা ট্যাক্সি করে তিনজনে বাড়িতে চলে এলো। দুপুর হয়ে গিয়েছিল। দেবপ্রিয়ার মা ভাত খাইয়ে তবে ছাড়ল। সেদিন আর সমীরণের অফিসে যাওয়া হলো না। ছুটি নিয়ে বাড়িতেই রইল। সন্ধ্যাবেলা বিছানায় বসে লেখা খাতাটায় কিছু লিখছিল সমীরণ। হঠাৎ মোবাইলটা বেজে উঠতে দেখে একটা অচেনা নাম্বার। ধরতেই ওপার থেকে ভেসে এলো কোনো ছেলের গলা। আপনি কি সমীরণবাবু বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমি দেবপ্রিয়ার বন্ধু। আমার নম্বর কোথায় পেলেন? পেয়েছি একজনের কাছ থেকে। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কী অনুরোধ বলুন? আমি দেবপ্রিয়াকে ভালোবাসি। আপনি দয়া করে আর ওর সঙ্গে মিশবেন না। বলে দিন ওকে আপনার পছন্দ নয়। তার কথা শুনে অবাক হয়ে গেল সমীরণ। জিজ্ঞাসা করল, ও কি আপনাকে ভালোবাসেন? হ্যাঁ, ও আমাকে ভালোবাসে। খুব শিগগির আমরা বিয়ে করতে চাই। তাহলে ও আমার সঙ্গে মিশছে কেন? বাবা মাকে বলে আপনাকে বিয়ে করে নিক। ওনারা আমার সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি নয়, তাই ও বাবার ভয়ে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। ছেলেটির কথা ঠিক বিশ্বাস হচ্ছিল না সমীরণের। ওর সঙ্গে কথাবার্তায় আজ পর্যন্ত একবারের জন্য মনে হয়নি ও বাধ্য হয়ে বা কারোর ভয়ে তাকে বিয়ে করতে এগিয়ে এসেছে। বলল, আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না, আমি ফোন রাখছি। প্লিজ লাইন কাটবেন না, আমার কথাটা শুনুন। আপনি দয়া করে বিয়েটা ক্যান্সেল করে দিন। ওকে ছাড়া আমি বাঁচব না। মরলে আপনাকে ব্রহ্মহত্যার পাপ লাগবে। বলে ছেলেটি ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আচ্ছা, ভেবে দেখব, এখন ফোন রাখুন। বলে সমীরণ ফোন অফ করে দিল। লেখায় আর মন বসল না। শুয়ে শুয়ে ছেলেটার কথাই ভাবতে লাগলো। ও যা বলল তা কি সত্যি? কিন্তু দেবপ্রিয়ার হাবভাব, কথাবার্তায় একবারের জন্য তো মনে হয়নি বাধ্য হয়ে ও তার সঙ্গে বিয়েতে এগিয়ে এসেছে। ওর তার প্রতি কোনো টান নেই। আর ছেলেটা নিজের নাম বা কোথা থেকে তার নাম্বার পেয়েছে কিছুই বলল না কেন? একবার ভাবল দেবপ্রিয়াকে কথাটা বলবে, কিন্তু পরক্ষণেই মনে হলো বললে ও হয়তো ভাববে এটা তার বিয়ে ভেঙে দেবার একটা চাল। তাছাড়া তার নিজের বাড়ির লোকেরাও মনে আঘাত পাবে। তার থেকে কাউকে কিছু না বলাই ভালো। এই ভেবে মাথা থেকে ওই ফোনের চিন্তা ঝেড়ে ফেলে উঠে বসে আবার মন দিল লেখার খাতায়। পরের রবিবার আবার দুজনে দেখা হলো সায়েন্স সিটিতে। ডাইনোসরের পাশের লনটায় বসে গল্প করতে করতে দেবপ্রিয়া জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি তো সরকারি চাকরি করো, তোমাদের তো নিশ্চয়ই অফিস থেকে কোয়ার্টার পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। কোথায় কোয়ার্টার? সল্ট লেকে আছে। বাহ, খুব ভালো জায়গা তো। বিয়ের পরে আমরা কিন্তু কোয়ার্টারে থাকবো। তুমি এখন থেকে অফিসে দরখাস্ত করে দাও। ওখানে ওইটুকু কোয়ার্টারে আমাদের এতজনের থাকতে অসুবিধা হবে। এতজন কোথায়? আমরা তো মোটে দুজন। দুজন কি করে? মা, বাবা, ভাই আর বোন মিলে 6 জন। ওদের কেন কোয়ার্টারে নিয়ে যাবে? ওরা তোমাদের যাদবপুরের বাড়িতে যেমন আছে তেমন থাকবে। এ কি কথা বলছো তুমি? সমীরণ অবাক হয়ে বলল, আমি চলে গেলে বৃদ্ধ মা বাবাকে কে দেখবে? ভাই এখনো ছোট, বোনের 2 দিন পরে বিয়ে হয়ে যাবে। ওদেরকে ভগবানের ভরসায় ফেলে রেখে আমি চলে যেতে পারি নাকি?
তাছাড়া বুড়ো বয়সে ওদের প্রতি আমারও তো একটা কর্তব্য আছে। সে তুমি ওদেরকে টাকা পয়সা যা লাগে দিয়ে দিও, আর মাঝে মাঝে এসে দেখে যেও। তার কথা শুনে স্তম্ভিত সমীরণ বলল, এ কি বলছো তুমি? তুমি আমাকে মা বাবাকে ছেড়ে চলে যেতে বলো? তাদের প্রতি আমার কর্তব্যকে ভুলে যেতে বলো? এ কী রকম আবদার তোমার? তাছাড়া পুত্রবধূ হিসেবে তাদের প্রতি তোমারও তো একটা কর্তব্য আছে। সে তুমি যাই বলো, আমি বিয়ে হয়ে এসে ওই গুচ্ছের লোকের হাঁড়ি টানতে পারবো না। তাছাড়া বিয়ের পর আমাদেরও তো একটু স্পেস দরকার, স্বাধীনতা দরকার। সেটা ওদের ওখানে হবে না, এ কথা তুমি বোঝো না কেন? তার কথা শুনে সমীরণ নিরুত্তর। ভেবে পেল না ওর মতো একজন শিক্ষিত মেয়ে এরকম কথা বলে কি করে। জিজ্ঞাসা করলো, এই তোমার শেষ কথা? শেষ আর শুরু কি? আমি এটাই চাই। দেবপ্রিয়াও গরম হয়ে বলল, তাহলে এ বিয়ে হবে না, আমাদের সম্পর্কের এখানেই ইতি। বলে সমীরণ রাগে গড়গড় করতে করতে উঠে সায়েন্স সিটি থেকে বেরিয়ে গেল। মুচকি হেসে দেবপ্রিয়াও চলে গেল সেখান থেকে। ঘরে গিয়ে মুখ হাত ধুয়ে আসতে বোন রাখি সমীরণকে চা জলখাবার দিয়ে গেল। খেতে খেতে সে ভাবতে লাগলো দেবপ্রিয়ার কথা। এত সুন্দর চেহারার মধ্যে যে এরকম একটা স্বার্থপর মন লুকিয়ে আছে, সে এতদিন ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি। তাহলে কখনোই ওর সঙ্গে মেলামেশা করতো না। আরও একটা কথা মনে উঁকি দিতে লাগলো, সেই ছেলেটা সেদিন ফোনে যা বলেছিল, তাহলে সেটাই কি সত্যি? ও মনে মনে তাকেই ভালোবাসে, আর এখন একটা ছুতো দিয়ে বিয়েটা ভেস্তে দিতে চায়। কিন্তু তাহলে এতদিন তার সঙ্গে এমন অন্তরঙ্গভাবে মেলামেশা করলো কেন? রাতেও শুয়ে শুয়ে দেবপ্রিয়ার কথাই মন জুড়ে এলো সমীরণের। 7-5 ভাবতে ভাবতে কখন ঘুম এসেছিল কে জানে। ঘুম ভাঙল মোবাইলের শব্দে। তুলে দেখে দেবপ্রিয়া। অবাক হলো, যার সঙ্গে সে সব সম্পর্ক ত্যাগ করে এসেছে সে আবার ফোন করে কেন? ধরতেই ওপার থেকে ভেসে এলো তিরস্কার। ঘোড়া বেচে ঘুমোচ্ছিলে নাকি? সেই কখন থেকে ফোন করছি, ধরছো না কেন? কি ভেবেছো তুমি? ইতি বলে এলেই সম্পর্ক শেষ হয়ে যায় বুঝি? এই শাকচুন্নি একবার যখন তোমার ঘাড়ে উঠেছে চট করে নামছে না, সারা জীবন বসে থাকবে, কথাটা মনে রেখো। সমীরণ তো অবাক, এসব কি বলছে ও? চোখ কসলাতে কসলাতে বলল, সকালবেলা এসব কি বলছো বলো তো? বেলা 10টা পর্যন্ত শুয়ে থেকো না তো, এবার ওঠো। মা বাবা এক্ষুনি তোমাদের বাড়িতে আসছে, তারা এলেই কি বলছে সব বুঝতে পারবে। বলে লাইন কেটে দিল। ঘড়ির দিকে তাকিয়ে সমীরণ দেখে সত্যি সত্যি ঘড়ির কাঁটা 10 ছুঁই ছুঁই। চটপট বিছানা থেকে নেমে গিয়ে মাকে খবরটা দিয়েই ঢুকলো বাথরুমে। কিছুক্ষণের মধ্যে দেবপ্রিয়ার মা বাবা এসে গেলেন। সমীরণ মায়ের সাথে তাদের যথাসাধ্য খাতির আপ্যায়ন করল। দেবপ্রিয়ার বাবা বললেন, আপনি সত্যিই রত্নগর্ভা, এরকম ছেলে আজকাল পাওয়া ভার। আমাদের একান্ত ইচ্ছা ওকে জামাই করি। দেবপ্রিয়ার মা বললেন, দয়া করে আমার মেয়েকে যদি আপনাদের পায়ে একটু ঠাঁই দেন তো আমরা কৃতজ্ঞ থাকব। তারা চলে যেতে সমীরণ ফোন করলো দেবপ্রিয়াকে। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলো তো? এই বললে আমাদের ঘরে এসে হাঁড়ি টানতে পারবে না, আবার বাবা মাকে পাঠিয়ে দিয়েছ বিয়ের ব্যাপারে কথা বলতে, রহস্যটা কি? হাসতে হাসতে যথাসময়ে জানতে পারবে বৎস, বলে দেবপ্রিয়া লাইন কেটে দিল। তারপর এক শুভ দিনে উভয় পক্ষের সম্মতিতে মাসখানিকের মধ্যে সমীরণ দেবপ্রিয়ার বিয়ে হয়ে গেল। ফুলশয্যার রাতে সমীরণ নববধূকে জিজ্ঞাসা করল, এবার বলো তো আমাকে, রেগে মেগে সম্পর্কের ইতি টেনে দিয়ে চলে যাওয়া সত্ত্বেও তুমি বিয়েতে রাজি হলে কেন? রাজি হলাম কেননা এরকম একটা রত্ন আর দ্বিতীয়টি পাবো না বলে। রত্ন? সমীরণ অবাক হলো। যে তোমাকে বিয়ের পরে আলাদা স্পেস দিতে পারবে না, যে তোমার আবদার মতো মা বাবা ভাই বোনকে ছেড়ে যাবে না, যার বাড়িতে এসে তোমাকে এত লোকের হাঁড়ি ঠেলতে হবে, সে রত্ন? তার থুতনিটা নেড়ে দিয়ে দেবপ্রিয়া বলল, হ্যাঁ রত্ন, বুঝলে মশাই? সমীরণের মাথায় কিছুই ঢুকলো না। বলল, কি বলছো তুমি? কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো তো। ওই সব কথার ঘটনাগুলো ছিল সবই সাজানো।
তোমার পরীক্ষা নিচ্ছিলাম আমরা। কী রকম? তাহলে শোনো, বাবার পা ভাঙার ঘটনাটা সাজিয়েছিলাম তোমার শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্যবোধ যাচাই করতে। আমার পিসতুতো ভাইকে প্রেমিক সাজিয়ে ফোন করিয়েছিলাম তুমি সন্দেহবাতিক কিনা দেখতে। দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় কেনার কথা বলেছিলাম তুমি মিতব্যয়ী কিনা জানতে। আর সন্ধ্যায় বন্ধু বান্ধবদের সাথে আসর জমাও কিনা জিজ্ঞাসা করেছিলাম তুমি আড্ডাবাজ কিংবা ড্রিঙ্ক করো কিনা জানতে। আর আলাদা কোয়ার্টার নিয়ে থাকার কথাটা, সেটা বলেছিলাম নিজের মা বাবার প্রতি তোমার ভক্তি শ্রদ্ধা ও কর্তব্যবোধ কতখানি দেখতে। তোমার মা বাবা ভাই বোন আমারও আপনজন। বিয়ের পরেই তাদেরকে ছেড়ে যাব এ কথা তুমি ভাবলে কি করে? এ কথা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। তার কথা শুনে সমীরণ তো হতভম্ব। কৌতুকের ছলে জিজ্ঞাসা করল, পরীক্ষায় কি পেলে? সত্যি বলবো? দেবপ্রিয়ার মুখে দুষ্টুমির হাসি। হ্যাঁ, সত্যিই বলো। তুমি 100-র মধ্যে 0 পেয়েছ বলে স্বামীর বুকে মুখ লুকালো। জানালা দিয়ে শুক্লা চতুর্দশীর চাঁদ তখন নবদম্পতির সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।